আবার ব্রিগেডে বামেরা, বক্তার তালিকায় রয়েছে চমক, সে প্রসঙ্গে পরে আসছি। একটা সময় ছিল ব্রিগেড মানেই বাম সমাবেশ, অন্য কোনো দল ব্রিগেডে সমাবেশের সাহসই পেত না। বামের বিধি এখন বাম, সংসদীয় রাজনীতির ঘেরাটোপে 52% থেকে নেমে এখন 4-5% ভোট। কিন্তু গত নির্বাচনের ফল হতাশাজনক হলেও ব্রিগেডের সভায় বামেদের রেকর্ড কিন্তু এখনও কেউ ভাঙতে পারেনি। একথা অতি বাম বিরোধীরাও মুখে স্বীকার না করলেও মনে মনে ভালোই জানেন। এবারের ব্রিগেড সমাবেশের সঙ্গে অতীতের সমাবেশের একটা মৌলিক পার্থক্য আছে। মনে হচ্ছে দেরিতে হলেও বামেদের বোধোদয় হয়েছে। একথা কেন বলছি? কয়েক বছর আগে সদ্য প্রয়াত চাষার বেটা আব্দুল রেজ্জাক মোল্লা এক বাংলা দৈনিকে লিখেছিলেন, একবার কথা হয়েছিল মন্ত্রিত্ব ছেড়ে দক্ষিণ 24 পরগনার সম্পাদক হওয়ার। মোল্লা সাহেব রাজিও হয়েছিলেন, কিন্তু বিমান বসু নাকি প্রথমে বলেছিলেন দলের রাজ্য নেতৃত্ব এ ব্যাপারে মাথা গলাবে না, যা সিদ্ধান্ত নেওয়ার নেবে দক্ষিণ 24 পরগনা কমিটি, সেই ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু কয়েকদিন পর সেই বিমান বসু 180 ডিগ্রি ঘুরে বলেছিলেন রেজ্জাক মোল্লাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দিলে মুসলমান সমাজে ভুল বার্তা যাবে। আপত্তি করেছিলেন রেজ্জাক মোল্লা, বলেছিলেন না, বরং সঠিক বার্তা যাবে। আমি মন্ত্রিত্বে লালায়িত নই, এই খবরটা সংগঠনে পৌঁছবে, এই বার্তা কমিউনিস্ট আদর্শকে মদত দেবে। কিন্তু শোনা হয়নি সে কথা। কারণ রেজ্জাক মোল্লা পরিষ্কার বললেন, দলে উচ্চবর্ণের শহুরে নেতাদের ভিড়, তারাই তো দলের নীতি নির্ধারক। রেজ্জাক মোল্লা হজ করে এসে বলেছিলেন, আমি আগে মুসলমান, তারপর কমিউনিস্ট। এই প্রতিবেদক 80-র দশকে একবার তারকেশ্বরে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা ও বাম সরকারের মন্ত্রী রাম চ্যাটার্জির শোবার ঘরে কথা বলার সুযোগ পেয়েছিলাম। সেখানে দেওয়ালে দেখেছি মাকালি ও মার্ক্স পাশাপাশি সহবস্থানে, দুজনের ছবিতেই জবা ফুলের মালা। সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিয়ে এসে বলেছিলেন, আমি আগে তারামায়ের ভক্ত, তারপর কমিউনিস্ট। কিন্তু জ্যোতি বসুর স্নেহধন্য থাকায় সুভাষ চক্রবর্তীকে সেবার বহিষ্কার করা যায়নি। কিন্তু রেজ্জাক মোল্লা বহিষ্কৃত হন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন দল সমেত পপাত ধরণীতলে, তখন রেজ্জাক মোল্লা গ্রাম্য ভাষায় বলেছিলেন, ঢোড়া ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। এরপর তো আর রেজ্জাক মোল্লাকে দলে রাখা যায় না। কিন্তু মোল্লা সাহেব লাল পতাকা ছাড়লেও মনে মনে কষ্ট যে পেয়েছিলেন, সে কথা মৃত্যুর কয়েকদিন আগেই এক সংবাদ মাধ্যমে স্বীকার করে গিয়েছেন। কি বলেছিলেন রেজ্জাক মোল্লা? আমি এখন আছি, আর বুড়ো হয়ে গেছি, খুব কষ্টে আছি। তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয়, তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়লো। তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয়। আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন। আমি একেবারে পড়ে গেছি, আমি আর হাঁটতেও পারি না, আর আমার 82 বছর বয়স হয়ে গেছে। এই আমাদের মতো এখন আর কিছু করার নেই। তো আপনাদের অনেকের কথা তোমার মাঝে মাঝে মনে পড়ে। আর আপনি সেই আম খেতে এসেছিলেন একবার, সে কথাটা মনে আছে, কারণ আম গাছে তো আম হয়েছিল এবার ভালো। তো আপনাকে তো আর ডাকতে পারিনি, কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি। সেইটি আমার জীবনে একটা দুঃখ, জীবনে একটা খুব কষ্ট। কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন, এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই? মমতা যে বললো যে আপনি আমাদের দলে আসুন। আমি বললাম যে আমি গিয়ে কি করবো, আমি তো বামপন্থী। তো বললো আমি বামপন্থীদের পছন্দ করি, ওরা ভালো করে কাজকর্ম করে। এইসব কথাটা ভুলে গিয়ে ওখানে গেলাম, তারপরে মন্ত্রী হয়ে গেলাম আমার। তা এই জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য আর আমাদের এখনকার মুখ্যমন্ত্রীকে মমতা, এই মমতার কথা বেরিয়ে তো আমার আর কিছু করার নেই। এখন আমি এখন নিঃসঙ্গ, চেয়ারে একটা পড়ে থাকি, চেয়ারে
আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয়, তখন চোখ দিয়ে আবার জল বেরোয়। আর কি করবো বলুন, আপনারা ভালো থাকুন, যতদিন পারেন চেষ্টা করুন। চলে আসি এবারের ব্রিগেড প্রসঙ্গে। আগেই বলেছি, অন্যান্য বারের বাম ব্রিগেডের চেয়ে এবারের ব্রিগেডে কিছুটা মৌলিক পার্থক্য আছে। প্রথমত, সমাবেশের ডাক সিপিএম বা বামফ্রন্ট দেয়নি। ডাক দিয়েছে দলের তৃণমূল স্তরের কিছু বাম সংগঠন, যেমন সিটু, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। বক্তার তালিকায় স্বাভাবিকভাবেই সিপিএম এর রাজ্য সম্পাদক, যিনি এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে এমন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন, সেই মোহাম্মদ সেলিম ছাড়া অন্য কেউ নেই। এবার আছেন সেই তৃণমূল স্তরের নেতারা, যারা এবার প্রথম ব্রিগেডে বক্তব্য রাখবেন। থাকছেন অনাদি সাহু, সুখরঞ্জন দে, অমল হালদার, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সবচেয়ে আকর্ষণ যাকে ঘিরে, সেই বন্যা টুডু। এবার প্রথম ব্রিগেডে বক্তব্য রাখবেন অনাদি সাহু, সুখরঞ্জন দে, অমল হালদার, নিরাপদ সর্দার, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সবচেয়ে আকর্ষণ যাকে ঘিরে, সেই বন্যা টুডু। বাম দলের এই তৃণমূল স্তরের নেতারা এবার কি বক্তব্য রাখবেন? তারা বক্তব্য রাখবেন জমি হাঙরদের হাতে জমি তুলে দেওয়ার বিরুদ্ধে, বক্তব্য রাখবেন শ্রমিক বিরোধী শ্রম বিলের বিরুদ্ধে, বক্তব্য রাখবেন ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে। এবারকার ব্রিগেড হবে দলের দুই নেতার প্রয়াণের পর, বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরি। মার্ক্সবাদের গুরুত্বপূর্ণ তত্ত্ব আত্মসমালোচনা। পার্টি সার্বিকভাবে যখনই ক্ষয়িষ্ণুতা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে, তখনই উত্তর এসেছে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। 2016 নির্বাচনের পর কলকাতার প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী একবার আমাকে বলেছিলেন, টাকা পয়সা দিয়ে ভোট কেনা হয়েছে। প্রশ্ন যদি ওঠে, ভোটার যদি ভোটই বিক্রি করে দেন, তবে আর সংসদীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টির দরকার কি? এর কোনো সুস্পষ্ট উত্তর ছিল না। তবে সিপিএম এর তৃণমূল স্তরের এক লড়াকু নেতা, দক্ষিণ 24 পরগনার কান্তি গাঙ্গুলি 2021 সালের জুলাইতে নিজের লেখা এক গ্রন্থ রক্ত পলাশের আকাঙ্ক্ষায় এক বিস্ফোরক মন্তব্য করে লিখেছিলেন, বাম আমলেই পঞ্চায়েত স্তরে বাসা বেঁধেছিল কাটমানি রোগ। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ছিলেন না বিকাশ ভট্টাচার্য, কিন্তু তিনিও কান্তিবাবুর মতো কংগ্রেসের সঙ্গে জোটের বিরুদ্ধে বলেছিলেন কংগ্রেসি গুন্ডা। দল অস্বস্তিতে পড়েছিল। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, প্রাক্তন মন্ত্রী পার্থ দে প্রমুখ। সেলিমের আসার কথা থাকলেও তিনি যাননি। কান্তিবাবু বলেন, সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের পর সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, দল মানেনি। সেটা মানলে আজ এই অবস্থা হতো না। সিপিএম এর ওপরতলার নেতৃত্ব কি স্বীকার করবেন না যে মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতায় ইউপিএ তথা কংগ্রেস সরকার থেকে বাম সমর্থন তুলে বিজেপির আসার পথ তারাই প্রশস্ত করে দেননি? কাটোয়ার বহিষ্কৃত প্রয়াত বাম মেধাবী সাংসদ সৈফুদ্দিন চৌধুরী কিন্তু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা বলেছিলেন, যার জন্য তিনি বহিষ্কৃত হয়েছিলেন। প্রশ্ন ওঠে, দীর্ঘ 34 বছরের শাসন থাকা সত্ত্বেও সংখ্যালঘুরা বামেদের প্রতি আস্থা হারালেন কেন? আইএসএফ তৈরির কারণই বা কি? সীতারাম ইয়েচুরি কিন্তু স্বীকার করেছিলেন, রাজ্যে তৃণমূলের জনকল্যাণমূলক কিছু আপাত সুবিধায় জনগণ সন্তুষ্ট হয়েছেন, কিন্তু আত্মসমীক্ষায় এটা কখনোই উঠে আসেনি বিজেপির হিন্দি বলয়ের নেতাদের আধিপত্যের বিরুদ্ধে সেই দলের নেতা তথাগত রায় সমালোচনা করলেও বামেরা চুপ করে কেন ছিল। বরং বাঙালির জাত্যাভিমানকে কাজে লাগিয়ে তৃণমূল স্লোগান দেয়, বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। সেই স্লোগান কিন্তু কার্যকরী হয়েছিল। অন্যদিকে কমিউনিস্ট পার্টি হিসেবে বাম দলগুলি বাঙালি জাতীয়তাবাদী চেতনা বা উচ্চ নিম্নবর্ণের বাঙালির নেতৃত্ব বিষয়টি সেভাবে দেখে না। কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের নীতিতে বিশ্বাসী দল বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয়। বামেদের যদি রাজনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তাতে তাদের জবাব, আমরা শ্রেণী সংগ্রামে বিশ্বাসী, সেটা তীব্র করাই আমাদের কাজ। কিন্তু বামেরা ভেবে দেখেনি জনবাদী রাজনীতির মোড়কে তৃণমূল নাগরিক অধিকারের বোধটিকে সযত্নে ব্রাত্য করে আমার দিদি এই রাজনীতিতে মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। সে ব্যাপারে বামেদের কোনো আন্দোলনই দানা বাঁধেনি।
পাইয়ে দেওয়ার রাজনীতিতে অভ্যস্ত হয়ে যাওয়া নাগরিক তাদের প্রাপ্যটা যে কোনো দয়ার দান নয়, অধিকার, সে কথা ভাবতেই ভুলে গেছে। ভারতের কমিউনিস্ট পার্টি তৈরির প্রেক্ষাপট যদি অনুধাবন করা যায়, দেখা যাবে সমাজের নিম্নবর্ণ, নিম্নবিত্ত মানুষকে অধিকার সচেতন করার কাজটি কমিউনিস্টরা সাফল্যের সঙ্গে পরিচালিত করেছিল। কিন্তু নৌবিদ্রোহ, তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে সমাজের নিচুতলার মানুষদের সেই সংগ্রাম ও লড়াইয়ের পরিবেশ, তথাকথিত স্বাধীনতার পরপরই কমিউনিস্ট পার্টির আন্দোলন নানা সংকটে পড়তে থাকে। আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে পার্টির মধ্যে গঙ্গাধর অধিকারীর দলিলটি বিতর্কিত হয়েই থেকে গেল। পার্টির মধ্যবিত্ত উচ্চবর্ণের নেতৃত্ব পার্টিকে শ্রেণী সংগ্রামের পথ থেকে শ্রেণী সহযোগিতে পরিণত করে দিয়েছে। আমাদের ছেলেবেলায় দেওয়ালে দেওয়ালে যে জনগণতান্ত্রিক বিপ্লবের ডাক দেওয়া হতো, সংসদীয় রাজনীতির ভাইরাসে বাংলায় ক্ষমতা আসার পর সেই স্লোগান বামেরা ভুলে যায়। 60-এর দশকেই এর সূচনা হয় অজয় ঘোষের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি যখন জওহরলাল সরকারের শ্রেণীচরিত্র বিশ্লেষণ করল। তাতে কমিউনিস্ট পার্টি তার সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার লড়াই থেকে পিছিয়ে গেল। ভোটের রাজনীতিতে বামেরা যতটা আমরা 235 ওরা 35 পাটিগণিতে বিশ্বাসী হয়ে পড়ল, তত দলে শহুরে উচ্চবর্ণের নেতৃত্ব আর জেলায় জেলায় ফোড়েদের অধিকার প্রতিষ্ঠিত হলো। হ্যাভনটস নিম্নবর্ণের মানুষের নেতৃত্ব ব্রাত্য হতে থাকলো। নতুন প্রজন্মের নেতাদের তালিকায় উঠে এলো ধোপদুরস্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো শহুরে মেধাবী নেতারা। ফলাফল যা হওয়ার তাই হলো। বামফ্রন্ট এখন প্রায় সাইনবোর্ডে পরিণত হয়ে গেল। বাংলার রাজনীতিতে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বে বর্ণ হিন্দুদের দাপট, যার ফলে দেশের রাজনৈতিক ইতিহাসে মেঘনাদ সাহারা ব্রাত্যই থেকে গেলেন। বাম দলে মুজাফফর আহমেদ, হরেকৃষ্ণ কোঙার কিংবা অনিল বিশ্বাসের অভাবে দল কতটা রক্তশূন্য হতে পারে তার চুলচেরা বিশ্লেষণ বিমান বোস, সূর্যকান্ত মিশ্র বা সুজন চক্রবর্তীরা এখনও করে উঠতে পারেননি। ক্রমাগত রক্তক্ষরণ হতে হতে বিধানসভায় যাদের 235 সংখ্যা ছিল, সেই অহংকার ছিল, আজ তা শূন্যে পরিণত হয়েছে। সামনে 26-এর বিধানসভার নির্বাচন। এই ব্রিগেডের সভায় তৃণমূল স্তরের নেতৃত্ব বিজেপি তৃণমূলের সাঁড়াশি চাপ থেকে মুক্ত হয়ে কোন পথে আবার নিজেদের শক্তি ফিরিয়ে আনতে পারবেন, সেটাই এখন বাংলার জনগণ দেখবেন। বামেদের মধ্যে এখনো মেধাবী নতুন প্রজন্ম সব দলের চেয়ে সেরা। এদের মধ্য থেকেই আগামী দিনের নেতা তৈরির দায় যে থেকে যায় সিপিএমের, সেটা মনে করেই আজ মীনাক্ষী এবং বন্যা টুডুরা কি বলেন, সেই দিকেই বামপন্থীদের ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর থাকবে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।